হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম। আর আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 7-এর সায়েন্সের চ্যাপ্টার আলো। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তাহলে চলো আজকের এই চ্যাপ্টারটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আলো কী। মনে করো আমরা যেরকম চোখ বন্ধ করলে আর দেখতে পাই না, সেই রকম যদি কোনো ঘোর অন্ধকার রাস্তা দিয়ে হাঁটি অথবা ঘোর অন্ধকার ঘরে ঘোরাফেরা করি, তাহলে আমরা কিচ্ছু দেখতে পাবো না। দিয়ে কী হবে? আমরা এদিক ওদিক হোঁচট খাবো। আর আমরা কি খুঁজবো? আমরা আলো খুঁজবো। আলো আমাদের কি করবে? দেখতে সাহায্য করবে। তাহলে আলো কি? আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে, মানে দর্শনের অনুভূতি ঘটায়। কিন্তু আলোকে দেখা যায় না, অর্থাৎ আলো নিজে দৃশ্যমান নয়, কিন্তু অন্য সকল বস্তুকে দৃশ্যমান করে তোলে। তাহলে তোমরা আলো কি সেটা বুঝতে পারলে। এবার আমরা জানব সপ্রভ বস্তু এবং অপ্রভ বস্তু সম্পর্কে। সপ্রভ বস্তু মানে কি? দন্তস বয় স মানে কি? নিজে। যে বস্তু থেকে নিজে থেকেই আলো বেরোয় বা যে বস্তুর নিজস্ব আলো আছে সেগুলোকে বলা হয় সপ্রভ বস্তু। যেমন সূর্য, তারা, জোনাকি। হ্যাঁ, জোনাকি পোকা তোমরা দেখেছো, যাদের পেছনে একটা স্ক্রিন লাইট জ্বলে, তাহলে ওটা ওর বডি থেকে জ্বলে, নিজে থেকেই ওর বডি থেকে আলো জ্বলে। সেগুলো হলো সপ্রভ বস্তু। আর অপ্রভ বস্তু মানে যেসব বস্তু থেকে নিজস্ব আলো কোনো বেরোয় না। যেমন কাঠ, কাগজ, ইট। আমরা মানুষ, আমাদেরও কোনো নিজস্ব আলো নেই। জোনাকি যেমন একটা প্রাণী হওয়া সত্ত্বেও ওর নিজস্ব আলো আছে, কিন্তু আমাদের বা আর কোনো প্রাণীর কোনো নিজস্ব আলো নেই। তাহলে আমরা সবাই বা কাঠ, কাগজ এগুলো যে কোনো বস্তু হলো অপ্রভ বস্তু। তাহলে তোমরা বুঝতে পারলে সপ্রভ এবং অপ্রভ। নেক্সট আমরা 3 রকম মাধ্যমের কথা জানব। স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম এবং অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। তাহলে দেখি স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কাকে বলে। যে বস্তুর মধ্য দিয়ে সহজেই আলো চলাচল করতে পারে, যেমন স্বচ্ছ কাঁচ, বায়ু, জল ইত্যাদি। তোমরা এখানে বুঝতে পেরে গেলে যে যে বস্তুর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, অর্থাৎ ধরে নাও একটা কাঁচ আছে, স্বচ্ছ কাঁচ আছে, তার একদিকে তুমি একটা টর্চ জ্বাললে, তাহলে কি হবে? ওই দিকেও আলোটা পড়বে। একই রকম তোমরা যদি কোনো ঘষা কাঁচ বা কোনো বাটার পেপার বা ট্রেসিং পেপার এগুলোতে যদি আলো ফেলো, বা কুয়াশার সময় যখন গাড়ি নিয়ে কেউ বাইরে যায়, তখন দেখবে গাড়ির আলোটা আবছা দেখা যায়। কেন দেখা যায়? আলো নিশ্চয়ই দেখা যায়, কিন্তু আবছা দেখা যায়। সেই আবছা আলো যখন দেখা যায়, তখন সেটাকে বলা হয় ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ মানে কি? অল্প। তাই অল্প অল্প স্বচ্ছ হয়, মানে অল্প অল্প আলো দেখা যায়, সেটা হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আর যেটাতে পুরোপুরি আলো চলাচল করতে পারে তা হলো স্বচ্ছ মাধ্যম। এবার আমরা জানব অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম সম্পর্কে। অস্বচ্ছ মাধ্যম কি? যে বস্তুর মধ্য দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না, যেরকম কাঠ, দেওয়াল, লোহা এইসব। মনে করো তোমরা ঘরের দেওয়ালের এই পাশে যদি আলো ফেলো বা কোনো টর্চ জ্বালো, তাহলে কিন্তু ঘরের ওই পাশের দেওয়ালে আলো যাবে না। একটা কাঠের এই পাশে আলো ফেললে ওই পাশে যাবে না। অর্থাৎ কি? আলো কাঠ বা দেওয়াল ভেদ করে ওই পাশে যেতে পারছে না। তাহলে যে বস্তুর মধ্য দিয়ে আলো চলাচল একেবারেই করতে পারে না, তাই হলো অসৎ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। নেক্সট আমরা আলোর একটা ধর্ম সম্পর্কে জানব, যে আলোর সরল রৈখিক গতি, অর্থাৎ আলো সরল রেখায় চলে। কিভাবে সেটা প্রমাণ করা গেছে সেটা দেখো। এই ছবিতে একটা বাচ্চা সামনে একটা মোমবাতিকে জ্বালিয়ে একটা পাইপ, মানে মুখ খোলা পাইপ দিয়ে এপাশ থেকে ওপাশে দেখছে, তো ও মোমবাতির শিখাটা দেখতে পারছে। কেন? কারণ পাইপটা সোজা আছে। প্রথমে একটা সোজা পাইপ নিয়ে এপাশ থেকে এপাশে মোমবাতি রেখে ওপাশ থেকে ও দেখছে, তো দেখছে
মোমবাতির শিখাটা। কিন্তু যখন ও পাইপটা বেঁকিয়ে দিয়েছে, দেখো নিচের ছবিতে যখন ও পাইপটা বেঁকিয়ে দিয়েছে তখন কিন্তু ও আর মোমবাতির শিখাটা দেখতে পারছে না। কেন দেখতে পারছে না? কারণ আলো সরল রেখায় চলে। সোজাসুজি যখন পাইপটা ছিল ও দেখতে পারছিল আলোর শিখাটা, মোমবাতির শিখাটা, কিন্তু যখন পাইপটা বেঁকিয়ে দিয়েছে তখন কিন্তু আর মোমবাতির শিখাটা দেখতে পারছে না। তাহলে এর থেকে আমরা প্রমাণ পেতে পারি বা বুঝতে পারি আলোর ধর্ম হলো আলো সরল রেখায় চলে, বেঁকা নয়। তাহলে আমরা জানলাম আলো সরল রেখায় চলে। এবার আলোর চলার পথকে যদি একটা কাল্পনিক তীর চিহ্ন দিয়ে বোঝায় তখন সেটাকে বলা হয় আলোক রশ্মি। তাহলে আলোর চলার পথকে যদি একটা কাল্পনিক তীর চিহ্ন দিয়ে বোঝায় তাহলে সেটা হলো আলোক রশ্মি। এবং অসংখ্য আলোক রশ্মিকে একসাথে বলা হয় আলোক রশ্মি গুচ্ছ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আলোক রশ্মি গুচ্ছ 3 রকমের হয়: সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এবার এই 3 প্রকার আলোক রশ্মিগুচ্ছ ছবিগুলো আলোচনা করব এবং কাকে বলে সেটাও আমরা আলোচনা করব। তাহলে এবার জানব সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে। যে আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি পরস্পর সমান্তরাল থাকে তাদের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলে। তোমরা এরকমের সমান্তরাল সরলরেখা কাকে বলে সেটা নিশ্চয়ই জানো। আমরা অঙ্কে পড়েছি সমান্তরাল সরলরেখা তাদের বলে যেসব সরলরেখা সোজা যাবে, মানে যত দূরই যাবে না কেন একে অপরকে কখনো ছেদ করবে না, সেই সরলরেখাগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা। একই রকম এখানে রশ্মিগুলো দেখো, আলোক রশ্মিগুলো সোজা যাচ্ছে এবং একে অপরকে টাচ করছে না, তাহলে এইটা হলো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। নেক্সট আমরা জানব অপসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে। যে আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি কোনো একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। হ্যাঁ, একদমই। এখানে ছবিতে ভালো করে দেখতে পাচ্ছ একটা বিন্দু আছে, সেখান থেকে সব রশ্মিগুলো ছড়াচ্ছে এবং তীর চিহ্নটা বাইরের দিকে আছে, যেটা অ্যারো সেটা দেখো বাইরের দিকে আছে, অর্থাৎ কি বিন্দু থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে আলোগুলো, এটা হলো অপসারী। এর উল্টো দেখো অভিসারী। অভিসারীতে ছবিটা একই রকম মনে হলেও একটু আলাদা আছে, এখানে তীর চিহ্নগুলো ভেতর দিকে আছে, অর্থাৎ বাইরে থেকে রশ্মিগুলি একটা বিন্দুতে মিলিত হচ্ছে। অপসারী আলোক রশ্মিগুচ্ছ কী ছিল? একটা বিন্দু থেকে রশ্মিগুলো বাইরে ছড়িয়ে পড়ছে, সেটা হলো অপসারী, এবং বাইরে থেকে রশ্মিগুলি একটা বিন্দুতে এসে মিলছে, সেটা হলো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। নেক্সট আমরা জানব ছায়া ও উপচ্ছায়া সম্পর্কে। আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে বা রাখলে বস্তুটির পেছনে একটি অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের সৃষ্টি হয়। এই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটিকে বলা হয় ছায়া। তাহলে অস্বচ্ছ বস্তু কী ছিল? যে বস্তুর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না, ঠিক। তাহলে মনে করো যে একটা মোমবাতি বা একটা হ্যারিকেন জ্বলছে, সেখানে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে কি হবে? পেছনের দেওয়ালে তোমার ছায়া পড়বে, তাই তো? কারণ তুমি তো অস্বচ্ছ মাধ্যম, তাহলে তোমাকে ভেদ করে তো আলোটা দেওয়ালে যেতে পারবে না, তখন কি হবে? একটা ছায়া পড়বে। তাহলে আলোর গতিপথে অর্থাৎ আলোর রাস্তায় আমরা কি করলাম? কোনো একটা অস্বচ্ছ বস্তুকে যদি রেখে দিই তাহলে বস্তুটির পেছনে একটা অন্ধকারাচ্ছন্ন অর্থাৎ কালো একটা ছায়ার সৃষ্টি হবে, এবং সেই ছায়াটা চারিপাশে দেখবে একটা কম অন্ধকারাচ্ছন্ন অঞ্চল থাকে, সেটাকে বলা হয় উপচ্ছায়া। দেখো কি লেখা আছে, বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে যে ছায়া বা প্রচ্ছায়ার সৃষ্টি হয় তার চারপাশে একটি কম অন্ধকারাচ্ছন্ন স্থান থাকে, এই কম অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটিকে উপচ্ছায়া বলে। তোমরা এটা লক্ষ্য করবে, ছায়ার চারিপাশে একটা কম কম অন্ধকারাচ্ছন্ন একটা অংশ থাকে, সেটাকে বলা হয় উপচ্ছায়া। কিন্তু সেটা কখন সম্ভব? বিস্তৃত আলোক উৎসের সামনে সম্ভব। অর্থাৎ যদি আলোক উৎস খুব ছোট হয় তখন উপচ্ছায়া গঠিত হয় না, যদি আলোক উৎস বড় হয় তখন উপচ্ছায়া গঠিত হয়।
এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যায়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় এগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। আলোক উৎস ছোট হলে উপচ্ছায়া গঠিত হয় না। হ্যাঁ, অবশ্যই আমি এখনই বললাম, আলোক উৎস যদি ছোট হয় তাহলে উপচ্ছায়া গঠিত হবে না, শুধুমাত্র ছায়া গঠিত হবে। ছায়ার আকার নির্ভর করে অস্বচ্ছ বস্তুর আকৃতির ওপর। হ্যাঁ, অবশ্যই যদি হেরিকেনের সামনে বা মোমবাতির সামনে তুমি দাঁড়াও, তাহলে তোমার আকৃতি অনুযায়ী ছায়াটা গঠিত হবে। তুমি মানুষ দাঁড়ালে বাঘের মতো ছায়া হবে না, বা বাঘ দাঁড়ালে কুকুরের মতো ছায়া হবে না। যেরকম বস্তু রাখা হবে সেই বস্তুর আকৃতিরই ছায়া হবে। আলোক উৎসের যত কাছে অস্বচ্ছ বস্তু থাকবে ছায়ার আকার তত বড় হবে। হ্যাঁ, এটাও তোমরা পরীক্ষা করে দেখতে পারো যে মোমবাতির সামনে তুমি দাঁড়িয়ে থাকলে ছায়া তো পড়বে পেছনে, কিন্তু তুমি মোমবাতির যত সামনে যাবে, আলোক উৎসের যত সামনে যাবে তোমার ছায়াটা কি হবে, তত বড় হবে। এবং আলোক উৎস থেকে তুমি যত দূরে যাবে, যত পেছনে আসবে, তোমার ছায়ার আকারটা ছোট হবে। তোমরা এটা পরীক্ষা করে দেখতে পারো নিজের বাড়িতেই, তাহলে আরও ভালোভাবে তোমরা লাইভ এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। অস্বচ্ছ বস্তুকে পর্দা বা দেওয়ালে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে ছায়া এবং বস্তুর দৈর্ঘ্য সমান হবে। হ্যাঁ, এটাও তোমরা করে দেখবে। যখন মোমবাতির সামনে তো তুমি দাঁড়াবে, কিন্তু তুমি কি করবে, মোমবাতি থেকে দূরে 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 সরে গিয়ে দেওয়ালের দিকে যাবে, কিন্তু দেওয়ালে স্পর্শ করার ঠিক আগে দেখবে তোমার আর তোমার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। ঠিক, তোমরা এই পরীক্ষাগুলো ঘরে করে দেখতে পারো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাস আমি কিন্তু এখানেই শেষ করছি। আজকে আমরা অনেক কিছু জানলাম, আলো সম্পর্কে জানলাম, সপ্রভ অপ্রভ বস্তু সম্পর্কে জানলাম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম সম্পর্কে জানলাম। আর কি জানলাম আমরা, 3 রকমের আলোক রশ্মি গুচ্ছ সম্পর্কে জানলাম, এবং ছায়া উপছায়া সম্পর্কে জানলাম। পরের দিন আরও আমরা এই চ্যাপ্টারের পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ক্লাস তোমরা প্রথমেই পেয়ে যাবে। তাহলে আজকের মতো এই অবধি, তোমরা সবাই খুব ভালো থেকো।